জুনায়েদ সাহেবের সাথে রাস্তায় দেখা হয় নাহারের। না, কাকতালীয় নয়, জুনায়েদ সাহেবের প্ল্যান ছিল। ভাবটা এমন ভাবে ধরেছে যেন কাকতালীয় ভাবে দেখা হলো। নাহার প্রথমে আশ্চর্য হলেও পরে সে বুঝতে পেরেছে মন্ত্রীর বাবা নিশ্চয়ই এই রাস্তায় এমনি এমনি আসবে না। জুনায়েদ সাহেব বলল, শোনো মেয়ে। ব্যাস হয়ে গেল। চট করে মাথা গরম হয়ে গেল নাহারের। সে বলল, বাপ ছেলে মিলে কি পেয়েছেন? মেয়ে মেয়ে মেয়ে, আমার কি নাম নেই? জুনায়েদ সাহেব চোখ টিপ টিপ করলেন। নাহার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে অগ্নিচোখে দেখছে। গরমে একাকার অবস্থা তার। জুনায়েদ সাহেব টিস্যু এগিয়ে দিলেন, কিন্তু নিল না নাহার। মুচকি হাসলেন জুনায়েদ সাহেব। মেয়েটাকে বেশ লেগেছে। ছেলেকে শায়েস্তা করার জন্য হলেও এই মেয়েকেই বৌমা বানিয়ে নেবেন। নাহারে টিউশনি করাতে যেতে দেরি হয়ে যাচ্ছে। বারবার হাতে পড়া ঘড়ি দেখছে। চোখ মুখ শক্ত করে জুনায়েদ সাহেবকে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে বড়লোক আঙ্কেল। জুনায়েদ সাহেব হা করে তাকালেন। এটা কেমন সম্বোধন? বুঝতে পারলেন নাহারের তাড়া আছে। সে বলল, শোনো মা, তোমাকে আমার ছেলের বউ বানিয়ে নিয়ে যাবই। এটা তোমার হবু শ্বশুরের চ্যালেঞ্জ। নাহার নাক মুখ কুচকে ফেলল। বিড়বিড় করে শুধালেন, পাগলের পরিবার। জুনায়েদ সাহেব চলেই যাচ্ছিলেন, কিন্তু পিছন থেকে নাহারে আত্মচিৎকার শুনে থ মেরে দাঁড়িয়ে গেলেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই মাটিতে ছিটকে পড়লেন। মাথায় চোট লেগে অজ্ঞান হয়ে গেলেন তিনি। নাহার একবার দেখলো এসিড ছোড়া লোকটার দিকে। বাইক নিয়ে ততক্ষণে পালিয়ে গেছে। জায়গাটা ঘিরে ফেলেছে আশেপাশের লোকজন। নাহারের হাতের এক পা সহ গলার কিছুটা অংশ জ্বলে যাচ্ছে, কিন্তু সেদিকে তার বিন্দুমাত্র লক্ষ্য নেই। জুনায়েদ সাহেবের কিছু হলো নাকি সেদিকে তার মনোযোগ। নিচে পড়ার কারণে আরো ব্যথা অনুভব হচ্ছে। জুনায়েদ সাহেবকে ধাক্কা না মারলে হয়তো এই সিটটি দিয়ে সে জ্বলেই যেত। সবার ভিড় ঠেলে বাবার মাথার কাছে আসলো অদ্রিত। অর্জুরা সহ মিলে গাড়িতে তুললো। কি বাকুলতা বাবার জন্য। নাহার তা দেখে মিষ্টি হাসলো। চারদিকে এখনো নজর পড়েনি অদ্রিতের। তাচ্ছিন্ন হাসলো সেটা দেখে নাহার ওনার এক পাশ দিয়ে হাত চেপে ধরলো। চোখ জোড়া বন্ধ হয়ে আসছে তার। এই বুঝি দুনিয়ার মায়া ত্যাগ করবে। কাদো কাদো চোখে দেখছে কিভাবে জুনায়েদ সাহেবকে গাড়িতে তুলছে। অদ্রিতের চোখে পানি। আর সহ করতে না পেরে চিৎকার করে উঠল নাহার। বন্ধ হয়ে গেল নাহারের চোখ। লুটিয়ে পড়লো। এরকম একটা অবস্থাতে আশেপাশের মানুষজন চেয়ে থেকে দেখলো। এগিয়ে এলো না কেউ। অদ্রিতের মুখে তখনও মাখ। অন্যদিকে তুহিন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের গালের ক্ষতগুলো দেখছে। কিভাবে মেরেছে তাকে মন্ত্রী। হিংস্রতা দেখাচ্ছে। তার হাতে ছোট একটা কাচের বোতল। সে বলতে লাগলো, বেঁচে গেলি তো, কিন্তু পরের বার আর বাঁচবি না। খুব দেমাক না তোর? যদি এই রূপই না থাকে তাহলে কিসের দেমাক দেখাবি? শরীফা বেগম খাবারের প্লেট হাতে ঘরে ঢুকলেন। তুহিন লুকিয়ে ফেললো বোতলটা। মায়ের কাছে গিয়ে বসলো। শরীফা বেগম হাতে তুলে খাওয়াচ্ছেন। হাসি মুখে খাচ্ছে তুহিন। শরীফা বেগম বললেন, কতটা শুকিয়ে গেছিস এই কয়েকদিনে বাবা? তুহিন বলল, আরে না, তুমি ভুল দেখছো। শরীফা বেগম বলল, ওই অপায়াটার জন্য তোকে জেলে যেতে হয়েছে, ছাড়বো না আমি ওকে। রেগে গজগজ করে বললেন শরীফা বেগম। তুহিন বাঁকা হাসলো, তবে শরীফা বেগমের আড়ালে। সে মুখটা নিচু করে বলল, এসব তুমি কি বলছো মা? আমি ভালোবাসি নাহারকে। ওর সাথে বিয়ে ব্যবস্থা করো। এসব ভেবো না। ভুল তো আমি করেছিলাম, তাই আমি শাস্তি পেয়েছি। আমি তো ওকে বাড়িতে নিয়ে আসছিলাম ও একা এর জন্য, কিন্তু ও আমাকে ভুল বুঝে জেলে পাঠালো। সেটা কোনো ব্যাপার না, ভালোবাসি আমি ওকে। শরীফা বেগম খাওয়ানো শেষ করে মাথায় হাত বুলিয়ে দিলেন তুহিনের। ভেতরে রাগ ভেতরে রেখেই বললেন, এখনো তুই ওই অপয়া মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছিস? তুহিন বলল, অপয়া বলো না, তোমার ওই ভাতিজি। রাগে গজগজ করতে করতে ঘর ছাড়লেন শরীফা বেগম। দরজা বন্ধ করে দিল তুহিন। বিশ্রী হেসে উঠল। নিজেকেই নিজে বলল, আরে বাহ তুহিন, তোর তো অ্যাক্টর হওয়া উচিত। এত ভালো অভিনয় করতে পারিস তুই।